আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। উনি একজন আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, উনি হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, আমাদের সুপ্তা পাল ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে একজন শিক্ষক শুধু পঠন পাঠনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না, তিনি একজন দিশারি, একজন অনুপ্রেরণা, একজন পথপ্রদর্শক। আমাদের মাঝে এমন একজন শিক্ষক আছেন যিনি শুধু পাঠ্য বই নয়, জীবনের পাঠও আমাদেরকে শিখিয়েছেন, যার কঠোর পরিশ্রম, ধৈর্য, মমতা এবং দায়িত্ববোধের ফলেই অসংখ্য ছাত্রছাত্রী আর সফলতার পথে। ওনার অভিজ্ঞতা আর জ্ঞানের ভান্ডার আমাদের চিরকাল প্রেরণা যোগাবে। চলুন আজকে ওনার সাথে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। তোমাকে অনেক ধন্যবাদ, পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ। আমার এখানে এসে পজিটিভ বার্তা এসে খুব ভালো লাগছে। আসলে আজকালকার জীবনে পজিটিভটা ভীষণ দরকার। এই পজিটিভ বার্তা আমাদের জন্য যেমন ভীষণ ভালো দরকার, তেমনি আমাদের আগামী প্রজন্মের জন্য এটা খুব দরকারি। এবং এটা পজিটিভটা যে কেমন, বার্তাটা কেমন লাগবে তা আমাদের কি বলবো, আমাদের বয়সে আমরা বেশি অনুভব করতে পারছি এগুলি। ঠিক ঠিক। বুঝতে পারছো? এবং আপনি একজন শিক্ষিকা, এটা আপনি আরো ভালো বুঝবেন যে একটা স্কুলে বাচ্চাদেরকে গড়ে তুলেছেন, আপনারা ছোট থেকে বড় করে তুলেছেন পজিটিভিটির মধ্যে, সুশিক্ষিত করেছেন এবং তারা আজকে প্রতিষ্ঠিত। একদম ঠিক। তো চলুন আজকে আমাদের অনুষ্ঠান আমরা ম্যাডামের একটি কবিতা দিয়ে আমরা শুরু করব। তার আগে বলবো পজিটিভ বার্তার আমাদের অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। চলুন একটি কবিতা ম্যাডামের কাছ থেকে শুনে নিই। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু বুঝেছি সেই ভাষা মনে মনে। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। অপূর্ব, একটি সত্যি খুব সুন্দর একটি কবিতা আমরা ম্যাডামের কাছ থেকে শুনতে পেলাম। তো কবি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাগুলি কিশোরদের নিয়ে লেখা, ওনাকে কিশোর কবিও বলা হয়, কিশোর কবি বলা হয়। কিশোরদের উনি পথ দেখিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। সত্যি উনার কবিতা পড়লে কিন্তু আমাদের গায়ে এখনো পর্যন্ত কাঁটা দেয়। উনি আমাদের মাঝে আছেন এবং এইভাবেই থাকুন, এইভাবেই আমরা চাইবো। এবং এটা পুরোপুরি নতুন প্রজন্মের জন্য লেখা, যে আমাদের এখন সময় যখন শেষ হয়ে যাবে আমাদের ছেড়ে দিতে হবে স্থানটা, ছেড়ে দিয়ে ওদেরকে স্থান দিতে হবে। আমি যতক্ষণ আছি ওদের বাসযোগ্য করে যাব আমি। কেমন যে শিক্ষা এখান থেকে পেয়েছি, মানে পাওয়া যায়। উনাদের কবিতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং প্রতিনিয়ত আমাদের জীবনে সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, আমরা কিন্তু আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারবো অবশ্যই সেইগুলো দিয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপর আমরা আসবো ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে ম্যাডামের শিক্ষকতা জীবনের যে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, একটু শুনে নেব ম্যাডামের কাছ থেকে। শিক্ষকতা জীবনের জার্নিটা, আসলে আমি যে এই লাইনে এসেছি, আমার প্রধান অনুপ্রেরণা ছিল আমার দাদু। আচ্ছা। হ্যাঁ, স্বর্গীয় কৃষ্ণকুমার পাল। তখনকার যুগে উনি এত আদর্শবান ছিলেন আর কি, ওনাকে দেখে আমাদের প্রত্যেকেরই খুব আমাদের অনুপ্রেরণা জাগতো। তখন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আমাকে একজন শিক্ষকই হতে হবে। সত্যি আমাকে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, এত কিছু না। এবং এখনো আমি পরিতৃপ্ত একদম। এই জার্নিটা সেরে আসার পরও মনে হচ্ছে হ্যাঁ করেছি কিছু।
যা করেছি মন প্রাণ দিয়ে করেছি এরকম। তাহলে আমার দাদুকে আমি কোনোদিনও করতে পারবো না, ভুলতে পারবো না। তখনকার যুগে দাদু ছিলেন একজন, ম্যাট্রিক যখন পাশ করেছেন না, উনি অঙ্কে পেয়েছিলেন 50-50 পরীক্ষা হতো, 50-50 পেয়েছিলেন। তখন দাদুর মুখে বা আমাদের বড় দাদারা যারা ছিলেন তাদের মুখে অনেক গল্প শুনেছি, দাদুকে বাইরের থেকে সবাই দেখতে আসতো। এরপর আমরা দেখেছি, আমরা যখন ধীরে ধীরে বড় হচ্ছি না, দাদু স্টুডেন্টরা আসতো দাদুকে দেখতে। দাদু স্টুডেন্ট ভীষণ নাম করা ছিলেন, যেমন মানিক গাঙ্গুলি, ইউকে রায়, ওরা যখন আসতেন না আমাদের বাড়িতে, অনেক লোক নিয়ে আসতেন, তো আমাদের কাছে মানে বিশাল একটা মনে হতো যে কি মানে দাদু কত সম্মানীয় ব্যক্তি একদম। হ্যাঁ, ওইগুলি দেখেই আসলে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আমার জ্যাঠামশাই ছিলেন একজন টিচার, আমার মেজো জ্যাঠামশাই ছিলেন একজন টিচার। তো সেখান থেকে অনুপ্রেরণা পাওয়া আমার। সত্যি এরকম একটা মানুষ যদি থাকে আমাদের সামনে আইডল হিসাবে, তো উনাকে দেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, সত্যি আমাদের জীবনে সত্যি অনেক পথটা সুন্দর হয়ে ওঠে। আর তখনকার সময়ে যে শিক্ষক দাদু যে ছিলেন না, আমরা ছোটবেলা থেকে দেখেছি এগুলি। দাদু শুধু আমাদের জন্য করতেন না, আমাদের দাদুর দূরের যত আত্মীয় স্বজন আসতো, ওদের হয়তো থাকার জায়গা নেই, আমাদের বাড়িতে ওদের জন্য একটা আলাদা ঘরই ছিল, ওরা এসে এখানে পড়াশোনা করতো, থাকতো, পরীক্ষার সময় আসতো। এগুলি আমাদের চোখের উপর দেখা, এগুলি একদম মানে হয়তো চলছে, তেমন কোনো নেই, সেই বড়লোক ফ্যামিলির আমরা না, কিন্তু আমাদের চলে যেত, একদম অভাব পাইনি আমরা। এগুলি পেয়ে গেছি আমরা, যে এমনকি আমাদের মনে করুন আত্মীয়, তাদের পাশের বাড়িরও কেউ আছে, ওদেরও থাকার জায়গা নেই, ওরা ওদের সাথে আসতো, এসে এখানেই থাকতো। মানে এটাকে একরকম বলবো সমাজ সেবা, একদম সমাজ সেবা, বিশাল একটা সমাজসেবক ছিলেন আমার দাদু। তো এরকম একটা মানুষের নাম যদি আমরা পজিটিভ বার্তায় তুলে ধরতে পারি, নামটা জেনে নেবো একটু। আমার দাদুর নাম ছিল স্বর্গীয় কৃষ্ণ কুমার পাল। আচ্ছা, অনেক অনেক আমাদের শ্রদ্ধা এবং ভক্তি উনার প্রতি, ভালোবাসা রইল। তো সত্যি এরকম একটা মানুষ আমরা আজকে হয়তো উনি নেন, কিন্তু উনার কথাটা আজকে আমরা পাচ্ছি, এবং উনাকে দেখে হয়তো আমরা এগিয়ে যেতেও পারবো। উনার কাজ দেখে, উনার এই যে পথ চলাটা যেভাবে ছিল সেগুলো দেখে কিন্তু আমরা আর এগিয়ে যেতে পারি। উনার জিনিসগুলোকে দেখে উনি যে এত ভালো ভালো কাজ করেছেন, সত্যি পজিটিভ ছিলেন উনি, একদমই তাই। তো এরপরে আবারও জানবো আপনার কাছ থেকে যে আপনার শিক্ষার জীবনের প্রথম দিনের যে অভিজ্ঞতাটা, যে শিক্ষকতা জীবনের যে প্রথম দিনের অভিজ্ঞতা, সেটা একটু জেনে নেব। খুবই মধুর লাগে এগুলি স্মৃতিচারণ করতে। প্রথম দিন আমার প্রথম পোস্টিং ছিল উদয়পুরের চন্দ্রপুর গার্লস হাই স্কুলে। কোনদিনও নামও শুনিনি, চন্দ্রপুর কোথায় আছে না আছে দেখিও নি। তো বাবা নিয়ে গেছিলেন আমাকে জয়েন করানোর জন্য। গেছি ওইদিকে, যাওয়ার পর আসলে আমার স্কুলটা, আমার বাস যে গাড়িতে উঠেছিলাম ওরা চিনতো না, ওরা চিনতো একজন ভদ্রলোকের নামে। মানে ওইখানে একটা প্রাইমারি স্কুল ছিল বরুণ স্যার বলে, বরুণ স্যার স্কুল বললে সবাই চিনতো। আর আমরা তো কাগজে যা লেখা আছে এটা নিয়ে যাচ্ছি, অনেকটা পার হয়ে গেছি, স্কুল পার হয়ে। তো আমাদেরকে দূরে জায়গায় নামিয়ে দিয়েছে, বলেছে আপনি ওই দিক দিয়ে ভেতর দিয়ে চলে যান। হাঁটতে 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 স্কুলে গেলাম। তো এরপর দিন গিয়েই জয়েন করলাম। আমি বলবো আমি আর চাকরি করবো না, এখন আর আমি চাকরিতে যাবো না। না না থাক, দেখবি ভালো লাগবে। এরপরে নিলাম কয়েকদিন ছুটি, এরপর আস্তে আস্তে দেখলাম কি সুন্দর স্কুলটা, মানে আমার মন ভরে গেছে, মন প্রাণ দিয়ে করেছে ওইখানে। স্কুলের জার্নিটা আমার খুব ভালো কেটেছে ওইখানে, এবং আমার প্রত্যেকটা স্কুলেই কিন্তু ভালো কেটেছে সত্যি। তো এরপরে আবারও কোন কোন স্কুলে গেছেন আপনি? এরপরে আমার ট্রান্সফার হয়ে গেল ওইখানে মাতারবাড়ি, চন্দ্রপুরের আগেই ছিল মাতারবাড়ি স্কুল, মাতারবাড়ি হাই স্কুল আমাকে ট্রান্সফার করালো। এখানে শিক্ষক ছিল না, সায়েন্সের ছিলাম আমি, তো পিওর সায়েন্সের শিক্ষক ছিল না বলে আমাকে ওইখান থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসলো। এরপরে আমি এখানে আসলাম বামুটিয়ার দিকে তেবাড়িয়া হাই স্কুলে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমার ট্রান্সফার হলো এখানে খয়েরপুরের দিকে ডিসি পাড়া স্কুল, দুর্গা চৌধুরী পাড়া স্কুলে। তো ওইখান থেকে ডেপুটেশনের লাস্টে কয়েক বছর কাটিয়েছি এখানে আমি রামনগর 4 নম্বর স্কুলে। এখান থেকে আমি রিটায়ারমেন্টে গেছি। তাহলে শেষ জীবনে তখন মানে শিক্ষকতার জীবনে শেষের দিকে আপনি বাড়ির কাছাকাছি থেকে স্কুলে পেয়েছিলেন। একদম, নাইলে সারা জীবনেই দূরে দূরে করেছিলেন। তো ভালোই কেটেছে, শেষের দিকে ভালোই লেগেছে, আরো বেশি ভালো লেগেছে যেহেতু কাছে ছিল বাড়ির কাছে। আগের গুলিও ভালো ছিল জানো, খুব ভালো কেটেছে আমার, একদম ছাত্রদের সাথে স্টাফদের সাথে খুব ভালো বন্ডিং ছিল। তো এটাই জেনে নেবো যে স্কুলের যে বাচ্চাদের সাথে আপনি সময় কাটিয়েছিলেন, আপনি তো বললেন একজন সায়েন্সের টিচার ছিলেন, তো সেই বিষয়ে বাচ্চাদের সাথে সময় কাটানো বা বাচ্চাদের সঙ্গে যে ভালো একটা আপনাকেও ভালো টিচার হিসেবে তারা পেয়েছিল, সেই গল্প একটু শুনে নেবো আপনার কাছ থেকে। আমার প্রথম কি ছিল জানো তো, যে ক্লাসে গেলে পরে আমার ক্লাসটা ম্যানেজ করা আমার একটা চ্যালেঞ্জ ছিল, যে আমার ম্যানেজ করতেই লাগবে। এবার এই ক্লাস আমাকে কিভাবে পেতে চায়, হ্যাঁ এই ক্লাসটা।
তো সেগুলি আগের থেকে রেডি থাকতাম না, আজকে আমার এই ক্লাসে গেলে এই ছাত্ররা আমার কাছে এটা চাইবে এটা চাইবে, বা ওই ছাত্রটাকে আমাকে এইভাবে ম্যানেজ করতে লাগবে। এটা একটা ভীষণ চ্যালেঞ্জ ছিল আমার সবসময়, মানে যেখানে যাই চ্যালেঞ্জ তো আর একটা থাকে না, এক একটা ক্লাসে এক এক ধরনের চ্যালেঞ্জ আসে। তো ওদেরকে সামলানোর জন্য কিছুটা দৃঢ়তা থাকতে লাগবে, কিছুটা মিষ্ট ভাষা থাকতে লাগবে, হ্যাঁ, ওদের সাথে এক হয়ে যেতে লাগবে। তো ওদের সাথে পড়াশোনার ব্যাপারে অ্যাট্রাকটিভ করে তুলতাম পড়াটাকে। যারা হয়তো একটু ডিস্টার্ব করতো, আমি হেঁটে তো ওর সামনে চলে যেতাম, ওকে দিয়ে বুঝাতাম, তখন ওর ডিস্টার্বেন্স বন্ধ হয়ে যেত। কিন্তু এগুলি মোকাবেলা করার জন্য একটা প্রিপারেশনটা নিয়ে রাখতে লাগবে। হ্যাঁ, মোটামুটি চলে আসতো এগুলি একটা একদম, যেন যে না এটার জন্য আমার এটা দরকার, এই স্টুডেন্টটাকে আমাকে এইভাবে ঠিক করতে হবে। বা কোনো ছাত্র হয়তো এমন দুষ্টু ছিল, ক্লাসে মনোযোগই দিত না, এ করতো না, হয়তো হাতের লেখা খুব সুন্দর ছিল। একটা ছাত্রকে জানো আমি একদম অনেক অনেক চেঞ্জ করে নিয়েছিলাম একদম। এটা উদয়পুরের ঘটনা বলছি আমি। একটা ছাত্র, ও আসলে অভাবের এতে হোক বা গাইডেন্স এর অভাবে হোক, যা হয় এটা, বুঝলে তো, ও দেখতাম শুধু দুষ্টুমি করতো। হ্যাঁ, ক্লাস পালিয়েও চলে যেত, হঠাৎ করে আবার আসতো, এরকম করতো। তো একদিন আমি ওর জন্য সবাই বিরক্ত একদম স্কুলের মধ্যে। তো ক্লাসে গিয়ে আমি অঙ্ক নিতাম আর বিজ্ঞান নিতাম, ক্লাস পিওর সায়েন্সের টিচার তো আমি। তো ওকে গিয়ে এবার ওকে কি করে ঠিক করা যায়, কি করে ওকে আমার দিকে আকৃষ্ট করা যায়, শুধু এটা চিন্তা করতাম। করে করে ওর সাথে গিয়ে একটু, মা তোর হাতের লেখাটা কি সুন্দর রে, দেখি তো আজকে এই আনসারটা একটু লিখে দে তো আমাকে, দেখি না, যা পারিস লিখ, এটা যা পারিস লিখ। এমন করতে করতে জানো ওই ফেল করা স্টুডেন্ট মাধ্যমিকে 2nd ডিভিশন নিয়ে পাশ করলো। বাহ! ওর জন্য যে এটা কত বড় এটা এসে আর কি, ও আমাকে এরপর থেকে একদম মানে কি বলবো, এখনো পর্যন্ত যোগাযোগ রাখে। ও আমি গেলে পরেই ও আমার সাথে দেখলে দৌড়ে আসবে, দিদিমণি আসেন আসেন বসেন, আমার এখানে বসেন, এরকম করবে। তো এরকম একটা পিছিয়ে পড়া স্টুডেন্টকে আপনি সামনের সারিতে দিকে এগিয়ে নিয়ে এসেছেন, এটা তো বিশাল বড় একটা স্মরণীয় ঘটনাই বলবো, এবং তার জীবনেও একটা স্মরণীয় ঘটনা এরকম। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক আছে এরকম, আরো অনেকগুলি আছে। যেমন কোন স্টুডেন্ট দেখতাম একটু ড্রাগের দিকে চলে, চোখ মুখ দেখলে আমরা একটু বুঝতাম নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এ করছে, ওর সাথে আলোচনা করে 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 গল্প করে করে এগুলি কেন করছিস, সেগুলি করছিস, তুই এটা করিস না ম্যাডাম, করছি না, না ম্যাডাম এ করি না, আমি কি না আমি বুঝতে পারছি তুই এগুলি করছিস, সেগুলি নিচ্ছিস, সেগুলি করিস। আর আমাদের বর্তমানে বলবো যে এই যে ছোট বাচ্চা থেকে স্কুলের যে পড়ুয়ারা বাচ্চারা বা যুবকরা কিন্তু এইদিকে একটু বাজে দিকে চলে যাচ্ছে, এটাকে ফিরিয়ে আনাও কিন্তু আমাদের সকলেরই, গার্জেন সহ বলুন। তারপর ওকে না জানি ওর মাকে খবর দিতাম, বাবাকে খবর দিতাম, খবর দিয়ে আনাতাম, এগুলো আমাদের কর্তব্য। এগুলি আমাদের কর্তব্য ছিল। আবার জানলে হয়তো বাড়ি থেকে উৎপাত করতো, এই জন্য না জানিয়ে করতাম এগুলো। করে অনেক ফেরানো হয়েছে অনেককেই, একটা আমরা অনেক, শুধু আমি না আরো কয়েকজন টিচার ছিলেন এসব দিকে করা, ভালো এগুলো। একটা স্টুডেন্টকে তৈরি করতে গেলে একটা গার্জেনকে যেমন বাড়িতে যেটুকু পাওয়া যায় সময় বাচ্চাদেরকে সময় দেওয়া, একটা শিক্ষকও কিন্তু স্কুলে অনেকটা সময় পায় বাচ্চাদেরকে তৈরি করার, বেশি সময় পায়। আমরা কিন্তু আমাদের নিজেদের বাচ্চাদের জন্য এতটা সময় দিতে পারি না কিন্তু বাড়িতে, কিন্তু স্কুলে আমরা যতটা দিতে পারি বাচ্চাদেরকে। হয়তো আমি একটা বাড়িতে আমি একটা দুটো বাচ্চা, যে আমাদের বাড়ি ঘরে একজনকে দুজন আমাদের বাচ্চা থাকে, দুজন থাকে, স্কুলে গিয়ে 300 350 400 স্টুডেন্ট, ওদের প্রতি নজর দেওয়া হয়তো সেবা দিয়ে, কিন্তু অনেকটা সময় আমরা তাদেরকে কেয়ার রাখতে পারি ওদেরকে, ঠিক না? একদম বিশাল একটা, এটা কিন্তু এটা আমার মনে হয় আমার জীবনের এটা একটা বিশাল প্রাপ্য, জানো তো। এখন মানে খুব ভালো লাগে আর কি এই স্মৃতিগুলো, যা করেছি এগুলি তো পেয়েছি, এগুলি তো করেছি, কিছু তো কাজ করতে পেরেছি, কিছু তো কাজ করতে পেরেছি। এই শিক্ষকতার লাইনটা এমন একটা লাইন না, জানো, এটার মধ্যে যেমন তোমার মাতৃত্বের ভাব চলে আসে, বন্ধুত্বের ভাব আছে, সমাজ সেবা করা যায়, হ্যাঁ, মানে একটা তৃপ্তি আছে এই লাইনটাতে। সত্যি জীবনে যদি কিছু করার ইচ্ছা থাকে সব জায়গা থেকেই করা যায়, কিন্তু শিক্ষকতার জীবনে মানে বেশি অনেক কিছু করার, অনেক কিছু সুযোগ আছে। একদম একদম। তো এরপরে আবারও আসবো যে বর্তমানে তো প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার আগমনে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, সেই সম্বন্ধে একটু আপনার কাছ থেকে জেনে নেব। এই পদ্ধতিতে ডিজিটাল বলো এটাতে স্টুডেন্টের জন্য খুবই ভালো, এবং ওদের আগ্রহ অনেকটা বেড়ে যায় এইসব ক্লাসে, বুঝলে তো। তো এটাতে ভালো দিকও যেমন আছে, মন্দের দিকও আছে। এটা এখন এইগুলি তো আমাদের কাটিয়ে দিতে, আমাদের পজিটিভ হতে হবে সব ব্যাপারে, পজিটিভ দিকটাকে ওদেরকে সামনে বেশি তুলে ধরতে লাগবে। এটাই ভালো, ওদের জন্য খুবই ভালো হচ্ছে যদি সিস্টেমগুলি পুরোপুরি প্রত্যেকটা স্কুলে ঠিকভাবে চলে আসে আর কি, খুব ভালো ওদের জন্য। এটাই আমি তো বলবো, খুবই ভালো। প্রযুক্তি এবং ডিজিটাল মাধ্যমে অনেক কিছু খারাপ ভালো সবই আছে বললেন, সবই আছে। তো সেটাকে আমাদের গার্জেনদেরও দেখতে লাগবে এবং
হ্যাঁ। বেশি করে তো গার্জিয়ানদের দেখতে হ্যাঁ, লাগে গার্জিয়ানদের দেখতে লাগে এগুলো, যে দেখতে লাগবে কিভাবে ইউজ করছে কিভাবে ইউজ করছে। মোবাইল একটা হাতে দিয়ে দিলে ক্লাসের জন্য এর জন্য দিলেই হতো না, গার্জিয়ানকে সচেতন থাকতে লাগবে, বা বাচ্চাটাকে সবসময় বুঝিয়ে বুঝিয়ে আনতে হবে যে না এগুলি ওর দৃষ্টি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে পজিটিভটাকে ওকে সামনে রাখতে হবে, সামনে রাখতে, না সামনে এটা রাখতে ভালো হবে। এটা খারাপ বুঝিয়ে এটা দিতে ভালো হবে। বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে তুমি তোমার বিচার নিয়ে তুমি হুম, এগিয়ে হুম, যাও। হুম, হুম। ঠিক, একদম। তো এখনকার বাচ্চারা দেখি অনেক সময় বইটা কম পড়ে, তারা তারা মোবাইলে ইবুক ভীষণ বলুন বা ভীষণ। এগুলো হুম। বেশি পড়ে। হ্যাঁ, তো এটাতে কতটা তাদের জন্য কার্যকরী? এটা তো কার্যকরী কি করে হবে, এটা এটা তো ঠিক না, বইটাই বেশি জরুরি। ঠিক আছে, আর বই বলতে তুমি বোঝো যে আগেকার দিনে যে আমাদের সিলেবাস গুলি ছিল না, একদম ডিটেলস এ ছিল। এখন কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইন ডিটেলস আমরা এরকম আমরা পাই না, বা স্টুডেন্টরা পায় না। যেমন 7 এর ক্লাসের স্টুডেন্ট, 10 এর ক্লাসের স্টুডেন্ট 10 এর মধ্যেই নেই, কিন্তু ওর ভেতরে কিন্তু অনেক কিছু 11-12 কলেজের অনেক কিছু পয়েন্ট ঢুকে গেছে এখানে, হ্যাঁ, একদম। কিন্তু ডিটেলস এ পায়নি ওরা কিছু। টুকটাক ঢুকে, কিন্তু তাকে তো ওই গ্যাপটা তো ফুলফিল করতে লাগবে, গ্যাপটাকে, ঠিক না? এই জন্য ওদেরকে খাটতে হয়, তাদের করতে হবে, তোমাকে বই পড়তে লাগবে। আমরা তো বলে দিই এই বইটা এই পোর্শনটা তুই এখানে বুঝতে পারছিস না, ওই বাইয়ের বইটা কিনে নে, ওই বাইয়ের বইটা পড়। হ্যাঁ, এরকম বলে দিতাম আমরা। আমাদের এগুলো সময় তখন তো আর এই ইবুকটা ছিল না, না তখন না, কিন্তু আমরা বইয়ের প্রথম থেকে শেষ অবধি পড়তে একদম, হতো হ্যাঁ পড়তে আমাদেরকে। হতো। হ্যাঁ, এখন ওদেরকে পড়তে হয়, ওরা একটু পড়ে বিশেষ কিছু পায় না, ওদের বই অনুযায়ী ওদেরকে বাইরের কোশ্চেন বেশি পড়তে লাগে, বাইরের বই বেশি ফলো করতে লাগে। করা উচিত, ভালো রেজাল্ট করতে গেলে এগুলি পড়তেই লাগবে, পড়তেই লাগবে, পড়তেই লাগবে। একদমই তাই। হ্যাঁ, ঠিক। তো ম্যাডামকে আবারও জিজ্ঞেস করে নেব যে এই যে শিক্ষকতা জীবনের সঙ্গে সঙ্গে পাশাপাশি আর কি কিছু করেছেন? শিক্ষকতার জীবনে যখন ছিলাম পড়েছি বলতে, আমার একটা সবসময় কি থাকতো জানো তো, ক্লাসের মধ্যে দেখতাম যে বাচ্চাগুলো ভীষণ দুষ্টুমি করে, এই ক্লাসের বাচ্চাগুলো, ওদেরকে বিশেষ করে করোনার পরে কিন্তু আমাদের ক্লাস ম্যানেজ করতে প্রত্যেকটা টিচারের কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু ক্লাসগুলো অনেক মাস ধরে তো ওদের ইয়ে ছিল, স্কুল থেকে টিচারের সঙ্গে স্টুডেন্টের যোগাযোগটা যোগাযোগ ছিল ছিল না, ওরা অনলাইনে ক্লাস করতে করতো, যার জন্য দুষ্টুমি গুলো বেরিয়ে গেছিল অনেক। তো ওদেরকে সামলানোর জন্য জানো মাঝে মধ্যে ক্লাসের মধ্যে কি করতাম, ক্লাসে গিয়ে খেলার ছিল, একটু মেডিটেশন করাতাম, হ্যাঁ, তারপরে একটু গানের ক্লাস করাতাম। হ্যাঁ, আমি গানের সেই শিক্ষিকা না, মোটামুটি ভালোবাসি গানকে, আবৃত্তিকে ভালোবাসি, আবৃত্তি করাতাম, বা ওরা কি পারে ওদের কাছ থেকে নিতাম। হ্যাঁ, যে ও যে ছেলে নাচতে পারে, যে মেয়ে নাচতে পারে, ওদেরকে দিয়ে নাচাতাম ক্লাসের মধ্যে, গান পারে তাকে গান করাতে, যে আবৃত্তি পারে তাকে আবৃত্তি করাতে। এতে আস্তে আস্তে ওদের একটু আগ্রহ একটু বাড়বে, এটা স্বাভাবিক। পড়াশোনার পাশাপাশি এগুলো থাকলে বাচ্চাদের ব্রেনের বিকাশটা খুব ভালো হয়। হ্যাঁ, একদম। তো তাহলে আপনি যদি গান ভালোবাসেন এবং গানও একটু করেন, তো একটু শুনে নিই একটা গান ছোট করে ম্যাডামের কাছ থেকে, আমরা একটা ছোট করে গান শুনে নিই, চলো। তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত করছি আমি, দেশাত্মবোধক গান করছি রবি ঠাকুরের। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনি তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনি তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে
পাষাণ হিয়া গলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না। তা বলে ভাবনা করা চলবে না, তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি গান, রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিলাম ম্যাডামের কণ্ঠে। সত্যি গানটা আমারও খুব ফেভারিট, ওই জন্যই ম্যাডামের সঙ্গে একটু গুনগুন করলাম, ভালো লাগছিল দেখে। তো জানি না কেমন হয়েছে আমার, তো ম্যাডাম তো খুব সুন্দর গেয়েছে। তো এরপরে আবারও আসবো ম্যাডামের কাছে, আবার আমাদের কোশ্চেনের পর্বে। একজন ভালো শিক্ষক হতে গেলে কি কি মোটামুটি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ভালো শিক্ষক হতে গেলে একটু দরদি হতে হবে, তার মধ্যে ধৈর্য থাকতে লাগবে, হ্যাঁ, মিষ্টভাষী হতে হবে তাকে, আবার দৃঢ়তাও থাকতে লাগবে, ঠিক। আবার ছাত্রদেরকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে লাগবে। এগুলি ভালো শিক্ষক শিক্ষিকার অবশ্যই একটা গুণ। একদম, স্টুডেন্টদের সঙ্গে মিলেমিশে তাদেরকে বন্ধু সুলভ আচরণ করে থাকতে হবে একদম। এবং তাদের যে আজকালকার স্টুডেন্টরা তো বন্ধুই ভালোবাসে, ওরা তো সেই আগেকার দিনের মতো কিন্তু পুরা শিক্ষককে পছন্দ করেন না, না এখন হচ্ছে পুরা বন্ধু টাইপ, একদম বন্ধুর মতো করে থাকতে লাগবে। ঠিক, তো সেটাও একটা সীমা রাখতে লাগবে। আমার বন্ধু বলে তোমাকে আমি গলায় হাত দিয়ে কথা বলতে দেবো তা তো না, ঠিক আছে, ওইটা মেনটেন করে চলতে লাগবে। বন্ধু বানাবো, কিন্তু তার মধ্যেও একটা তোমাকে বুঝতে হবে যে না, শিক্ষকের সাথে তোমার এতটুকুই তোমার সীমা। ঠিক, তোমার সুবিধা অসুবিধা তুমি অবশ্যই বলবে শিক্ষককে, সেই সুযোগটাও তারা করতে পারে শিক্ষকের সঙ্গে, যে না আমার অসুবিধাটা যাতে আমি ফ্রি ভাবে শিক্ষকের সাথে আলোচনা করতে পারি বা বলতে পারি, সেটা সেই রাস্তাটা সুন্দর করে তৈরি থাকলে তারা কিন্তু ফ্রি হতে পারবে, এবং তাদের পড়াশোনা বলুন বা সব ক্ষেত্রে তারা কিন্তু আলোচনা করতে পারে তখন টিচারের সঙ্গে। তো আবারও আসবো একটি প্রশ্নে, শিক্ষার্থীদের জীবনে শিক্ষকের ভূমিকা আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? শিক্ষার্থীদের তো শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থী শিক্ষক ছাড়া সে কোনোদিনও উপর উঠতে পারবে না। শিক্ষক তার জীবনে বিশেষ করেই প্রয়োজন। তাই আমি বলবো প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমার একটা আবেদন থাকবে, ওদেরকে সম্মান করো, ওদের উপর বিশ্বাস রাখবে, ওদের কথা শুনে চলবে, অবশ্যই তুমি উপর উঠতে পারবে, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক, আর কোনো কিছু বাধা তোমার বাধা হয়ে দাঁড়াবে না। জীবন গড়ার কারিগরি হলো আমাদের একদম লাগবে। শিক্ষক ছাড়া একজন শিক্ষক আর ছাত্র একজন আরেকজনের পরিপূরক, এটা একদম। ছাত্রের কাছে যেমন শিক্ষক প্রয়োজন, আমি তো বলবো যে আমাদের শিক্ষকের কাছেও কিন্তু ছাত্রদেরই প্রয়োজন, ঠিক না? না আমার শিক্ষকতার সার্থকটাই থাকবে না, শিক্ষকতার সুযোগটাই আমি পাবো না ছাত্র যদি আমার কাছে না আসে। একটা ছাত্র তৈরি হলে তখন টিচারের বা শিক্ষকের গর্ব হয়, অনেক গর্ব, ভীষণ গর্ব। এখনো তো বড় অনেক শিক্ষক, অনেক ছাত্র বাইরে গেছে, বাইরে থেকে এসে যখন আবার যোগাযোগ করে, ফোন করে, বাইরের থেকেও ফোন করে, ম্যাম কেমন আছেন, এরকম যোগাযোগ করে, কত গর্বিত মনে করি নিজেকে। একদমই, হ্যাঁ, এসে দেখা করে, ঘরে আসে, এসে প্রণাম করে যায়, করে চাকরি পেয়েছি ম্যাম, জয়েন করেছি, বেতন হয়েছে, এত টাকা বেতন পেয়েছি এতগুলো যে বলে, মনে হচ্ছে কি একদম আমার ঘরের ছেলেরই খবর পাচ্ছি আমি। মানে শিক্ষকের এটাই হচ্ছে প্রাপ্তি, এইটাই প্রাপ্য শিক্ষক। একদমই সত্যি, একদম। মানে একটা ছেলে যদি মানুষ হয়, সে জীবনে প্রতিষ্ঠিত হয়, তখন নিজের বুকটাই গর্বে ফুলে উঠে যাবে, না আমার হাতে এই স্টুডেন্টটা তৈরি হয়েছে এবং সে আজকে প্রতিষ্ঠিত এবং চাকরি করছে। ছাত্রী প্রত্যেকেই, অনেক ছাত্রী আছে আমার এরকম, ওরাই আবার শিক্ষকতা করছে, যোগাযোগ রাখে আমার সাথে। বাহ, এটা তো খুবই একটা ভালো দিক। তো এরপরে আবারও আসবো যে নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে, একটু জেনে নেবো আপনার কাছ থেকে। নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকাদের জন্য কি আর বলবো, এটা তো রাখতেই হবে, ওদের সমান দৃষ্টি রাখতে হবে বাচ্চাদের প্রতি। হ্যাঁ, ওদেরকে আপন করে নিতে লাগবে, ওরা কি চাইছে সেটা একদম বুঝে নিতে হবে। হ্যাঁ, একটু আগে আপনি বললেন, যেটা আমি সবসময়ই বলি, এটা আমি একদম আমার সবসময় লক্ষ্যই থাকে এটা, যে ওদের মন জয় করা, মনটাকে জয় করা, মন জয় করে
পজিটিভ দিকটাকে ওদের সামনে তুলে ধরা। হ্যাঁ, এটা অবশ্যই রাখতে লাগবে। ঠিক, মানে ওদেরকে তো শিক্ষা দেওয়া বা পজিটিভ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তো অনেক আছে, সেই পথগুলো অবলম্বন করলেই হয়। হ্যাঁ। এবং এখন ক্লাসে বলবো যে বিভিন্ন রকম ছোট বাচ্চাদের বলুন বা বড়দেরও বলুন, বা বিভিন্ন রকম টেকনিক্যালি ভাবে প্র্যাকটিক্যালি ভাবে ক্লাসের মধ্যে বিভিন্ন ওয়ার্ক করে তাদেরকে বলুন সিঙ্গেল হোক বা একত্রিত হয়ে বিভিন্ন রকম টিম ওয়ার্ক করে তাদেরকে কাজ শিখানো বা এগিয়ে নিয়ে যাওয়া পড়াশোনায় অনেক কাজে হয় তাদের। অনেক কাজ হয় এটা। ঠিক, মানে বই পড়েও অনেক শিক্ষা না নিয়েও কিন্তু এইরকম কারিকুলাম কিছু কাজ এবং ওইগুলি বেশি অ্যাট্রাকটিভ হয়, বাচ্চারা ওইগুলি বেশি গ্রহণ করে, প্র্যাকটিক্যালি কিছু করা যায়। হ্যাঁ, ওটার দিকে বেশি ওদের মনটাকে জয় করা যায় এইভাবে, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক দিয়ে বেশি করা যায়। সেই সায়েন্সের ক্লাসে বলো, ম্যাথসের ক্লাসে বলো, আর্টসের ক্লাসে বলো, যে ক্লাসে বলো, ওইগুলি একটু প্র্যাকটিক্যাল একটা কিছু যদি তুলে আনা যায় ওদের সামনে, তাহলে ওরা দেখবে চট করে ক্লাসের প্রতি মনোযোগী হয়ে পড়ে। একদমই তাই। তো আমি দেখি যে আজকালকার বাচ্চারা মূল্যবোধটা তাদের মধ্যে একটু কমে যাচ্ছে। তো এই মূল্যবোধটা যে কমে যাচ্ছে এবং তাদের মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য কি কি এইভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে লাগবে, একটু যদি আমাদেরকে বলতেন। মূল্যবোধ করতে গেলে আসলে এদের মধ্যে একটু চঞ্চলতাটা বেড়ে গেছে, মোবাইলের প্রতি আকর্ষণটা বেড়ে গেছে ভীষণ। হ্যাঁ, আমার মনে হয় প্রতিদিন ওদের একটু মেডিটেশন করার অভ্যাসটা, মেডিটেশন যেটা আমি সবসময় ক্লাসে বাচ্চাদেরকে সবসময় বলতাম, সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, ওদেরকে তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসো, ঠিক আছে, আল্লাহকে করো, বা তুমি তোমার ঠাকুর এটাকে ভালোবাসো, ওকে তুমি ঘুম থেকে উঠে প্রণাম করবে বা বলবে ঠাকুর আমি যেন আজকে সারাদিন ভালো যায়। হ্যাঁ, এইটা একটু নিজেকে হালকা একটু নিজেকে একটু রেখে দাও আরেকজনের সামনে। হ্যাঁ, তাহলে দেখবে চলতে সুবিধা হয়। কিন্তু এটা বাচ্চারা তো ভাবে কি আমি বড় হয়ে গেছি, আমি সবকিছু করতে পারি এখন, এই ভাবটা যদি চলে আসে না, এগুলি তো না করা যাবে না, বাধা তো আর দেওয়া যায় না, কিন্তু ওইগুলিকে ওইভাবে ওদেরকে এনে এনে বুঝিয়ে 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 আমাদের সৃষ্টিকর্তা যিনি আছেন উনাকেই আমরা সামনে রাখলাম, করে সামনে রেখে। আর তো কেউ কাউকে আমি বলবো যে আমাকে পুজো করো, তো পারবে না। এটা আমরা কি করি, আমরা সেজন্য উদ্দেশ্য কাউকে পুজো করতে আমাদের ভালো লাগে, ঠিক না? এটাই আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে তখন নিজেকেও অনেকটা উন্নতি, হ্যাঁ, নিজেকেও চিনবে, একদম থাকবে। নিজের ভেতর যদি চঞ্চলতাটা একটু কমিয়ে, যদি যে আমার যে কোনো কাজ করার আগে এটার পরিণতি কি হতে পারে একটু যদি ভেবে করে ওরা, তাহলে কিন্তু ওরা চেঞ্জ চলে আসে। কিন্তু মেডিটেশনের মাধ্যমে চলে আসে, ওদের মধ্যে এটা চলে আসবে, পরিবর্তন অবশ্যই আসবে ওদের মধ্যে। একদমই ঠিক। ধন্যবাদ। সত্যি মেডিটেশন আজকের বর্তমান যুগে কিন্তু খুবই প্রয়োজন, এবং আমাদের বাচ্চা বলুন বা বয়স্ক বলুন সব বয়সেই মেডিটেশনটা কিন্তু খুবই দরকার। এবং সবাইকে বলবো যে আপনারা মেডিটেশন করুন, এবং আমাদের অনুষ্ঠান সঙ্গে বলবো কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বলবো দেখার জন্য চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আমাদের ম্যাডামকে পেয়ে সত্যি আমরা খুবই গর্বিত এবং আপ্লুত। তো ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাডামকে আজকে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আলোচনা করেছে অনেক কিছু। ধন্যবাদ ম্যাডাম। তো আপনার এই মূল্যবান সময় পজিটিভ বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।